রিমান্ডে নেওয়া হলো ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার পর কেটে টুকরো টুকরো করার ঘটনায় জড়িত জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খুশির দিন। মথিনার ঘরে ঘরে আনন্দ। আনারের শরীরের বিভিন্ন অংশ বিচিবুচি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আনারের মেয়ে বলেছে এটা সব জায়গায় ছড়িয়ে দিতে, আলোড়ন সৃষ্টি করতে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, আপনারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন। আপা, আমরা অলরেডি এই আনন্দে আলোড়িত। আমাদের ভেতরে বিশাল বিশাল আনন্দ কাজ করছে, আলোয় উদ্ভাসিত আমরা আজকে। আনোয়ারুল আজিম 7 মাস আগে প্রতিদিনের বাংলাদেশ খাজানো কি একটা পত্রিকায় নিউজ হয়েছিল যে মানুষ পেটাতে পটু এমপি আনার, 7 মাস আগে নিউজ হয়েছে। কি ভাগ্যের নির্মম পরিহাস দেখেন, আর তারে মানুষ কুফাইয়া ভাগ করছে। আওয়ামী লীগের এক ডামি এমপি খুন হয়েছেন কলকাতাতে। খুন হয়েছেন বলছি কারণ বাংলাদেশের পুলিশ এবং কলকাতার পুলিশ উভয়ই একই কথা বলছে, যদিও তার ডেড বডি পাওয়া যায়নি। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরে জিহাদ নামে একজন কসাই টুকরো টুকরো করে তার শরীরের হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে ফেলে এবং ছোট ছোট পিস অর্থাৎ কিমা বানিয়ে ব্যাগে ভর্তি করে যানবাহন ব্যবহার করে বিভিন্ন জায়গায় ফেলে দেয়, যেন তাকে আর খুঁজেও না পাওয়া যায়। প্রিয় দর্শক, মূলত আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সেই জিহাদকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানবেন আজকে সেই রহস্যজনক আনার হত্যার ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা, কেন আনোয়ারুল আজিম আনার হত্যা হওয়ার পরে কেন কিছু কিছু মানুষ অত্যন্ত খুশি, কেন পড়ছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াসের ভিডিওর মূল অংশ হয়তো আপনারা শুরুতে দেখেছেন। ভিডিওটি শেয়ার করবে এবং এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভিপি নুরুল হক নূর, এবং যেই জিহাদ গ্রেপ্তার হয়েছে সেই নিউজটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা জাহেদুর রহমান তিনিও এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। চলুন সর্বপ্রথম কি বলতেছে সাংবাদিক ইলিয়াস হোসাইন শুনে আসি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খুশির দিন। মথিনার ঘরে ঘরে আনন্দ। আনারের শরীরের বিভিন্ন অংশ বিচিবুচি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আনারের মেয়ে বলেছে এটা সব জায়গায় ছড়িয়ে দিতে, আলোড়ন সৃষ্টি করতে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, আপনারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন। আপা, আমরা অলরেডি এই আনন্দে আলোড়িত। আমাদের ভেতরে বিশাল বিশাল আনন্দ কাজ করছে, আলোয় উদ্ভাসিত আমরা আজকে। এর কারণ হচ্ছে আপনাদের 2016 সালে একটু ফ্ল্যাশব্যাক করতে হবে। অল্প অল্প মনে আছে কথাটা, যে ছেলেটার নাম সম্ভবত সোহান, একজন শিবিরের কর্মী ছিল। তার মার কথাটুকু আমার এখনও মাঝে মধ্যে মনে হয়। তার মা বলেছিল যে আমার বাবুটারে মারিয়ে যেহেতু ফেলবা, তো চোখটা উপড়ায় দিলে কেন, কান্না করতে করতে এই কথাগুলো বলেছিল। তো আমি ওই এটা খুঁজছিলাম, কিছু খুঁজে পাচ্ছি না সেই বক্তব্যটা। যাই হোক, সেটার বদলা আজকে 15ই আগস্টের কথা মনে আছে। 15ই আগস্টে আমরা তো দেখি নাই, যারা যারা দেখেছেন তারা খুব ভালো করে জানেন। সারা দেশের মানুষ এমনি এমনি মিষ্টি বিতরণ করে নাই। বাংলাদেশের মানুষ এত ক্রুয়েল না, এত অমানুষ না, এত অকৃতজ্ঞ না। এই দেশের মানুষ কৃতজ্ঞতা বোধ তাদের ভেতরে আছে। জিয়াউর রহমান মারা গিয়েছে একইভাবে। জিয়াউর রহমান মারা যাওয়ার পরে মানুষ এইভাবে উল্লাস করে নেই। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে। কেউ ক্ষমতা নেওয়ার জন্য আসে নাই, সেই বিএনপি সরকারই ক্ষমতা কন্টিনিউ করেছে, পরবর্তীতে গিয়ে এসে দেখেছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তাদের সেই কৃতজ্ঞতা বোধটা সেদিন দেখিয়েছে, শ্রদ্ধাবোধ দেখিয়েছে, কিন্তু 15ই আগস্টে সেটা দেখায়নি। এর পেছনে কারণ আছে। আজকে যেই আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার ব্যাপারে তো কষ্ট পাওয়ার কিছু নাই, আমরা কষ্ট পাবো না। আপনি আমার যদি এখন মনে করেন যে ভাই আপনি একটা মানুষ মারা গিয়েছে, মারা গেলেই যদি কারোর নিয়ে কিছু বলা না যায়, তাহলে ফেরাউনকে নিয়ে আল্লাহ নিজে কথা বলতেন না। কোরআনের মতো জায়গায় ফেরাউনকে নিয়ে কথা আছে। সো তাদেরকে নিয়ে কথা বলা যাবে না এরকম না। তাদের এই করুণ পরিণতিতে পৈশাচিক আনন্দ বোধ করতে হবে। আমি যেদিন মারা যাব, আমার যেদিন কোনো ক্ষতি হবে, আমার নিয়ে কিছু মানুষের আনন্দ পাইতে হবে। তাইলে আমি বুঝবো যে ইয়েস, আমি এক পক্ষের থেকে আলাদা। সেই পক্ষটা কারা, সেটা ভালো না খারাপ সেটা জাজ করবে আল্লাহ। কিন্তু আমি চাই আমার মৃত্যুর দিনও কিছু মানুষ উল্লাস করবে, মিষ্টি বিতরণ করবে, ফেসবুকে হা রিয়েক্ট দেবে, আমি চাই সেটা। আজকে যারা আওয়ামী লীগ করে তাদের কাছ থেকে করুণা, দোয়া, ভালোবাসা এইসব আমি চাই না। এটা যদি আমার কপালে ভাগ্যে যদি আসে, তাইলে বুঝতে হবে যে আমার আখেরাতে সমস্যা আছে। এই যে আজকে যারা কয়দিন আগে কবি আল মাহমুদ মারা যাওয়ার পরে তাদেরকে আপনার ইতে যেতে দেয় নাই, এই শহীদ মিনারে তাদের ফুলের শ্রদ্ধা দিতে যেতে দেওয়া হয়নি। শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা যারা যেতে দেওয়া হবে, মনে করবেন এক সমস্যা আছে। ওই পাপের শাস্তি আল্লাহ ওইখান থেকে শুরু করেছে। অতএব আমাকে সব মানুষ পছন্দ করবে, ভালোবাসবে, আমি একদম চাই না।
আমি আগে থেকেই বলে রাখলাম, আমার মৃত্যুর আগে, আমার কোনো বিপদের আগে থেকেই বলে রাখলাম যে এই যারা আজকে যারা এই শেখ হাসিনা, ভারত, এদেরকে যারা বাংলাদেশে মুসলমান দমনে, মুসলমান নিধনের কাজে যারা ব্যবহার করার পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছেন, শুধুমাত্র সমর্থন, আর কিছু না, শুধু সমর্থনও যিনি দিয়ে যাচ্ছেন, তাদের প্রেম ভালোবাসা আমার দরকার নাই। আলোচনায় আসে, আনারুল আজিম আনার মারা গিয়েছে। এখানে খুব সূক্ষ্ম কিছু বিষয় আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব, আপনাদের জানানো না, অনেকে হয়তো বুঝতেই পারছেন। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন, ওবায়দুল কাদের, তাদের বক্তব্যগুলো খুব সিগনিফিক্যান্ট। কেন সিগনিফিক্যান্ট? আনারুল আজিম মারা গিয়েছেন, তাই না? মারা গিয়েছে, তার মার্ডার হয়েছে কলকাতায়। এটার খবর আগে জানবে ভারতীয় পুলিশ। ভারতীয় পুলিশ সেখানে 2 জনকে গ্রেপ্তার করেছে। অথচ বাংলাদেশের এই যে 3 জনের নাম বললাম, এই 3 জন মোটামুটি খেয়ে না খেয়ে কয়েক ঘন্টার ভেতরে তারা হত্যার পুরো রহস্য উদ্ঘাটন করে ফেলেছে। যে মাস্টার মাইন্ড, তার নাম হলো ডাক নাম শাহীন, তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করত। পুরো ঘটনার মাস্টারমাইন্ড এমপি আনোয়ারুল আজিম আনারের বাল্যবন্ধু শাহীন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শিলাস্তি রহমান নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এমপি আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় হত্যার ঘটনা জানাজানির পর মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনের পাশাপাশি এই নারীর নামও সামনে আসে। মিশন বাস্তবায়ন শেষে 15 মে একই ফ্লাইটে দেশে ফেরে শিলাস্তি রহমান ও আমানুল্লাহ। 2 দিন পর দেশে ফেরে মোস্তাফিজ ও ফয়সাল, সিয়াম ও জিহাদ কলকাতাতেই থেকে যায়। আচ্ছা দেখেন, একজন গোয়েন্দা কর্মকর্তা এবং বাংলাদেশের যেই গরুর পালের সাংবাদিকরা আছে, মৃত্যু, হত্যাকাণ্ড, রহস্য একদম পুরোপুরি উন্মোচনের আগ পর্যন্ত এসব তথ্য গোপন রাখতে হবে। যার যার নাম বলছে, এখানে অনেকে তারা যাদের কথা বলছে তারা যদি হত্যাকাণ্ডের সাথে জড়িত থেকেও থাকে, যেমন শাহীন, তারা বলছে সে এখন যুক্তরাষ্ট্রে আছে, তো সে তো এখনো পলাতক, তাই না? তারা জানে না তার অবস্থান কোথায়। তাহলে তো এগুলো গোপন রাখতে হবে। তারা সব টেলিভিশন পত্রিকাকে ফোর্স করে তারপরে এই সংবাদ প্রচার করতে বাধ্য করছে। কেন করছে? কারণ ভারতকে এখানে কোনোভাবে টানা যাবে না। এটা ওদের 71-এ যে ওদের জন্মদাতা, ওই যে ওই পারে ওদের মারা গিয়ে যে ছিল, তো ওদের জন্মদাতা তো 71 ওই পারে, এখন ওদের ওই বাবাদেরকে বাঁচাইতে হবে। যে কারণে আগে ভাগে ভারত এটার সাথে জড়িত নাই, এটা এস্টাবলিশ করতে হবে। ভারতের কেউ এখানে জড়িত হয় নাই, যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের মানে ভারতের কেউ নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশ মানে, এবং সেখানে সে এক জায়গায় বলছে যে আমাদের ভারতের পুলিশ। আরে ভাই, তোদের ভারতের পুলিশ, তোদের যাদের 71-এ ওই যে ওইভাবে পয়দা হওয়া, কিন্তু আমাদের সবার তো ভারত, আমাদের না, আমাদের বাংলাদেশ, আমাদের তো ভারত না, আমাদের পাকিস্তান হইতে পারে। কারণ আমাদের পাকিস্তান, আমরা পাকিস্তানের মুসলমান, আমরা ভাই ভাই, পাকিস্তান আমরা একসাথে ছিলাম, ভবিষ্যতে একসাথে হইতে চাই, আবারও হওয়া ভালো, হওয়া উচিত। এই যে আজকে যে অবস্থা হইতো না পাকিস্তান আর বাংলাদেশ একসাথে থাকলে। তো তুই আমাদের ভারত মানে কি? আমাদের ভারত, তোরা পাকিস্তানের পয়দা, তোরা বলবে যে আমরা যারা 71-এ আমাদের পয়দা হওয়া ওই পারে, হ্যাঁ, তোরা এইভাবে বলবে। সে বলছে যে ভারতের, আমাদের ভারত। আরেকজন ওবায়দুল কাদের আরও এটাকে মানে র্যাপ আপ করার জন্য সে বলছে যে এমপি আনার সে ভারত সরকারকে না জানিয়ে তারপরে ভারতে চলে গিয়েছে। কিন্তু আর ভারত সরকারকে জানিয়ে যান, কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও। আরে পাঠার বাচ্চা, বাংলাদেশের একজন সংসদ সদস্য, সে কি পালিয়ে গিয়েছিল ওই ইন্ডিয়াতে? সে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের পার হয়ে যায় নাই? তো তাদের যদি নাকি এই চৌকি পার হয়ে যদি সে যেয়ে থাকে, তারা তো দেখেছে তার এটা লাল পাসপোর্ট। সে যখন ওই দেশে যাবে, তার বর্ডারে যখন সে যাবে, তারপর থেকে ওই দেশের ওই ইমিগ্রেশন পুলিশের দায়িত্ব, যে থানা পুলিশ না কোন পুলিশ কাকে দিবে তার প্রোটোকল দেওয়ার দায়িত্ব তাদের। সে না জানিয়ে কীভাবে গেছে? সে কি আগে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবে নাকি যে তোমার দেশে এটা কি রাষ্ট্রীয় কোনো সফর নাকি? সে ব্যক্তিগত সফরে যাচ্ছে, কিন্তু ব্যক্তিগত সফরে গেলে তার নিরাপত্তা দিবে না পুলিশ? সে বলছে সে নাকি জানিয়ে যায় নাই। আচ্ছা, এই 3 জনের এই বক্তব্যগুলো খুবই মানে রহস্যজনক, যে এমপি আনারের হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই জড়িত না। কেন? কী কারণে? কেন এটা করা হচ্ছে? কেন? এটার পেছনে কারণ আছে। এমপি আনার হত্যাকাণ্ডের পর এখন বের হচ্ছে যে সে একজন গোল্ড স্মাগলার, সে আগে একজন খুনি ছিল, ভাড়াটে খুনি ছিল, এবং তার হাতে প্রায় 17-18 জন মানুষ খুন হয়েছে। তার এলাকায় বহু আওয়ামী লীগের লোকজনও তার হাতে এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটার জন্য সে দায়ী। তারপরে তার যে মেয়ে, যে এখন বক্তব্য দিচ্ছে ডরিন, এই ডরিন হচ্ছে গিয়ে আপনার এই তার যে স্বর্ণ পাচারের যে ব্যবসা, এই সিন্ডিকেটেরও একজন মানে নিয়ন্ত্রক হচ্ছে এই মেয়ে। তার একজন বয়ফ্রেন্ড আছে যার সাথে সে লিভ টুগেদার করে, সে কাস্টমসের একজন কর্মকর্তা। আমি তার নামটাম কোনো কিছু বলতে পারবো না, যতটুকু শুনলাম যে কাস্টমসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সে এমপি সাহেবের বরাদ্দকৃত যে বাসাটা আছে ঢাকাতে, সেই বাসাতে সে ওই বয়ফ্রেন্ডকে নিয়েই থাকে। তো এই মহিলার কথাগুলি যদি আপনি শোনেন, ডিবি অফিসের কার্যালয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা দেখলে স্পষ্ট বুঝবেন যে মানে বাবা যখন চোর বাটপার ছিল, তার জন্য তো ওই রকম মায়া হবে না যার বাবা ভালো মানুষ ছিলেন, সন্তানদের ভালো শিক্ষা দিয়েছেন, তার জন্য যতটুকু মায়া হবে। যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছে আত্মীয় আপন মানুষ যেই থাকো, বাবা এই বাবার মতন কেউ হয় না। এদের কিন্তু কোনো সমস্যা নেই, এদের বাবা মারা গিয়েছে, এরাই অপেক্ষাই ছিল যে বাপ মারা গেলে তারপরে ও এমপি হবে
এখন দেখবেন এর আর এর বউয়ের ভিতরে হয়তো বাঁধবে যে বউ এমপি হবে না মেয়ে হবে, আরেক বোনও আছে তার, সেই বোন হবে না এই বোন হবে, এটা নিয়ে আবার ফের কারাকারি বাঁধবে। আপনারা এই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দেখছেন যে বউ, শ্বশুর, শালা, তারপরে নিজের ভাই, নিজের বাপ, তারপরে চাচা, এরকম একই পরিবারে 6 জন উপজেলা চেয়ারম্যান নির্বাচন হতে চায়, তারা আবার এমপির আবার আত্মীয় স্বজন। সো এটা মানে ইটস অল অ্যাবাউট পাওয়ার। সো আপনাকে পাওয়ারের জন্য তারা যা যা করার সেটা করবে। এবং এই মহিলার কিন্তু চোখের যে এক্সপ্রেশন, তার কথা বলার যে ভঙ্গি, এটা দেখে বুঝতেই পারছেন যে তার ওই কষ্ট নাই বাবা মারা গেছে, কারণ সে জানে যে তার বাপ একটা মানে লুচু লাফাঙ্গার টাইপের বদমাইশ, জুয়াখোর, তারপরে এই নারীখোর, এটা সে জানে। তো এই মাতাল একজন চরিত্রহীন বাপের জন্য তো মেয়ের ওই ধরনের কোনো লাগবে না, সেটা তারও নাই। প্রিয় দর্শক শ্রোতা, সাংবাদিক ইলিয়াস হোসেনের কথাগুলো আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বর চলুন আপনাদেরকে যে ভিডিওটি শেয়ার করবো সেটি হলো সেই জিহাদ, যে ছিল কসাই, যেই কসাই এমপি আনোয়ারুল আজিমকে টুকরো টুকরো করে কিমা বানিয়েছিল। চলুন সেই কসাইয়ের নিউজটি শুনে আসি। রিমান্ডে নেওয়া হলো ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার পর কেটে টুকরো টুকরো করার ঘটনায় জড়িত জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে। ভারতের বারাসাতের আদালত 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছে তার। এই বিষয়টি নিশ্চিত করেছে আদালতের পাবলিক প্রসিকিউটর শান্তবাবু। আমানুল্লাহ সাহেব এমপি বাংলাদেশের রেপুটেড লোক, ওনাকে নিউ টাউনের একটা আবাসনে খুন করা হয়েছে এবং নৃশংসভাবে খুন করা হয়েছে, সেটার তদন্ত চলছে। আগে জিহাদ বলে একটা আসামি বনগাঁ থেকে অ্যারেস্ট হয়েছে, তাকে আনা হয়েছে, তাকে প্রোডাকশন করা হয়েছে এবং তাকে 14 দিনের পিসি চালে কোর্ট 12 দিনের পিসি সিএম কোর্ট অ্যালাউ করেছেন। পিসি চার উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য আসামিদের অ্যারেস্ট কে কোথা থাকে, কে ছিল এটা জানার জন্য, সঙ্গে কিছু আর্মস ট্রান্সপোর্ট যেগুলো ইউজ হয়েছে সেগুলোকে রিকভারি করবার জন্য পুলিশ 14 দিন পিসি চেয়েছে। আমাদের লান্ডের সিজিএম সাহেব ওটাকে 12 দিন অ্যালাউ করেছেন। 12 দিন বাদে ওকে আবার প্রোডাকশন করা হবে। কী কী ডেভেলপমেন্ট হলো সেদিকে জানিয়ে যাবে, সেটার জন্য পিসি চাওয়া হয়েছে। কে জড়িত আছে, তারা কোথা থেকে কীভাবে খুন হলো, টোটালটাকে নেবার জন্যই পিসি চাওয়া হয়েছে। সেটা ওকে দিয়েই ওর কাছ থেকে বের করা হয়ে আশা করে বের করা যাবে সে আশা করছি। আর সেই জন্যই পিসি নেওয়া হয়েছে। কেন জেসি চলে গেলে তো পুলিশের ইন্টারভেনশন স্কোপ থাকছে না, চাইলে পুলিশকে পিসি নিতে হবে, পুলিশ কাস্টডি নিয়ে ওকে ইন্টারভেট করলে অনেক কিছু নয়। আমার নাম শান্তবাবু, আমি পাবলিক প্রসিকিউটর। স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে উত্তর 24 পরগনার বারাসাত আদালতে তোলা হয় জিহাদকে। 14 দিনের পুলিশি রিমান্ড চাওয়া হয় তার, তবে আদালত 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে জিহাদকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সিআইডি। কলকাতার কাশীপুর থানার অন্তর্গত ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছেন এই হত্যাকাণ্ডের কথা। আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ 4 জন এমপি আনোয়ারুল আজিমকে নিউ টাউনের ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেন। শরীর থেকে সব মাংস আলাদা করে কিমা করা হয়, তারপর তা রাখা হয় পলিথিনে। এরপর মরদেহের অংশগুলো ফেলা হয় কলকাতা ও আশেপাশের এলাকায়। এদিকে পশ্চিমবঙ্গ সিআইডি বলছে 24 বছর বয়সী জিহাদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার দিঘিলিয়ার বারাকপুর গ্রামে। তার বাবার নাম জয়নাল হাওলাদার। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন জিহাদ। তিনি পেশায় মুম্বাইয়ের শীর্ষ কসাই। প্রিয় দর্শক শ্রোতা, দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। 3 নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, এমপি আনোয়ারুল আজিম আনারের বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন ভিপি নুরুল হক নূর। চলুন তার মুখ থেকে বিস্তারিত শুনে আসি। আনোয়ারুল আজিম 7 মাস আগে প্রতিদিনের বাংলাদেশ খাজানো কি একটা পত্রিকায় নিউজ হয়েছিল যে মানুষ পেটাতে পটু এমপি আনার। 7 মাস আগে নিউজ হয়েছে। কি ভাগ্যের নির্মম পরিহাস দেখেন। আর তারে মানুষ কুফাইয়া ভাগ করছে। সে মানুষ পিটাইছে জীবিত থাকতে, তারে মানুষ কুফাইয়া ভাগ করছে। হাত দিয়ে মানুষ আলাদা করছে। আহা কি নির্মম! এই মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। কিন্তু এই রকমের একজন সোনা চোরা চালান, মাদক ব্যবসার সাথে জড়িত একজন দুর্বৃত্ত 3বার বাংলাদেশের আইন প্রণীত হয়েছে। পুলিশ, আর্মি থেকে শুরু করে সবাই তাদেরকে সেলুট দিয়েছে, কারণ তিনি সংসদের প্রতিনিধি। এইরকম একটা দুর্বৃত্তকে এই সুযোগ কে দিয়েছে? আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা কি এই দায় এড়াতে পারেন? পারেন না। একজন আনার মারা গেছে বিদায় তার অপকর্ম আমাদের সামনে এসেছে। এই রকমের আরো আনার বর্তমান এই সংসদে, এই শেখ হাসিনার সংসদে আছে। এমনকি মন্ত্রিত্ব দায়িত্ব পালন করছেন। আনার এমপি আনার মারা গিয়েছে, কয়েক ঘন্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে এই ঘটনার সাথে ভারতীয়রা কেউ জড়িত না। ভালো, আপনার কাছে তথ্য আছে, ভালো। আপনি ভারতকে সেভ করতে, মানে ভারতের ভাষণের নাম মুখে আনা যাবে না। তো এখন আকাম কুকাম ভারত করলে বলা যাবে না, কারণ তারা তো ভারতের গোলামি দাসত্ব করে ক্ষমতা আছে। এখন সেখানে ভারতের সম্মান, ওই যে বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, ওই স্বামী রাষ্ট্রের সম্মান রক্ষা করার জন্য তারা আগেই এই কথা বলে দিচ্ছে নাকি অন্য কিছু আমরা সেটা জানি না। কিন্তু তাও ভালো, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ধন্যবাদ দেওয়াজুল কাদের মতো মুখে ধন্যবাদ দিতে পারেন, পয়সা লাগবে না, কষ্ট করা লাগবে না, যদি সত্যিকার অর্থে তথ্যের ভিত্তিতে বলে থাকেন। তো আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, অবশ্যই এখন আওয়ামী লীগ করেন, ভোট ডাকাতের সঙ্গী হয়েছেন,
ব্যাংক ডাকাতদের সঙ্গী হয়েছেন, লুটেরা খুনিদের সঙ্গী হয়েছেন, যে আপনার বাদ দিলাম, কিন্তু মুক্তিযুদ্ধে আপনার অবদান ছিল। আমাদের মতো যুবক বয়সে দেশের জন্য কিছু করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, সেজন্য সম্মান করি। আপনি জবাব দেন, সাংবাদিক সাগররুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন কেন 104 বার পিছিয়েছে? তাহলে আমাদের সিআইডি, আমাদের র্যাব, আমাদের গোয়েন্দা সংস্থা ঘাস কাটে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার এক যুগে এখন পর্যন্ত বের করতে পারলো না। তো তার মানে পরিষ্কার, যারা খুন করেছে, খুনিরা চিহ্নিত, সরকার তাদেরকে সেভ করবে, তাদেরকে দিয়ে সাক্ষ্য উদ্ধার করবে। দেশ টিভিতে একটা নিউজ হয়েছে, সাভারের আরেক ডন মাফিয়া ফকিন্নি থেকে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। মানে কিচ্ছু ছিল না, একটা ভাঙ্গা টিনের ঘর। সাভার উপজেলার চেয়ারম্যান রাজীব 1000 কোটি টাকার মালিক হয়েছেন, টিভিতে ইন্টারভিউ দিয়েছেন, হাত করে ফেলেছেন, পাও ভেঙে দিয়েছেন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। কাজেই সাংবাদিকরা শুধুমাত্র নিউজ করলেই প্রতিকার মিলবে না। এই দেশে এখন সাংবাদিকরা আছে সবচেয়ে বড় চিপায়, পায় না বেতন, নিউজ করতে যায় খায় মায়ের। আমরা তো তাও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি, সাংবাদিকদের প্রতিবাদটা করেন। দেখেন, আপনারা জানেন পুলিশের কনস্টেবলের বেতনের কথা বললাম, সাংবাদিকরা, অনেক সাংবাদিক 10-15 হাজার টাকা এই সময় বেতন পায়। আপনাদের মেইন স্ট্রিম মিডিয়ায় 20,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন পায়। 20,000 টাকার বেতনে তাদের কি হয়? আমরা প্রায় ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো প্রিয় দর্শক শ্রোতা, জাহিদুর রহমান এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন। চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি। আওয়ামী লীগের এক ডামি এমপি খুন হয়েছেন কলকাতাতে। খুন হয়েছেন বলছি কারণ বাংলাদেশের পুলিশ এবং কলকাতার পুলিশ উভয়ই একই কথা বলছে, যদিও তার ডেড বডি পাওয়া যায়নি। ডেড বডি পাওয়া যাওয়ার আগে এভাবে বলে ফেলা নিয়ে টেকনিক্যাল সমস্যা আছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি খুনই হয়েছে, কারণ অনেক গল্প আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই খুনটার অনেকগুলো ডাইমেনশন আছে, এর মধ্যে একটা ডাইমেনশন নিয়ে আমরা অনেকেই কথা বলেছি। আমি বলেছি ভয়ঙ্কর প্রোফাইলের একজন মানুষ, ভয়ঙ্কর অপরাধী উনি। এরকম একটা অপরাধীকে মামলা টামলা সরিয়ে পরপর 3 বার তারা নমিনেশন দিয়েছে এবং তথাকথিত এমপি বানিয়েছে। এবং বড় গলা করে যেন ওবায়দুল কাদের জবাবে বলছেন যে তার ব্যাকগ্রাউন্ড বড় ব্যাপার না, তিনি তার জনপ্রিয়তা দেখে নমিনেশন দেওয়া হয়েছে, আবার যোগ করা হচ্ছে তার যদি কোনো সমস্যা থাকে সেটাও আবার আমরা দেখবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার চাইতে আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়ে গেছে, সেটা হলো ভারতের সামনে আওয়ামী সরকার কতটা নতজানু, কতটা কৃতদাস। এই ঘটনায় আবার সেটা প্রমাণিত হলো। ইয়াস, খেয়াল করি কী কী কারণে আমি এই কথাটা বলছি। এই ভদ্রলোক কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হলেন, এবং এই হত্যাকাণ্ডটা এরকম না যে হঠাৎ করে খুন করে কেউ চলে গেছে, বাড়িতে রেখে, বাড়িতে খুন করেছে বা বাইরে খুন করেছে, একটা গুলি করে দিল, একটা ছুরি দিয়ে হত্যা করলো, মাথা পিটিয়ে শ্বাসরোধ করে, যেভাবেই বলেন না কেন, একটা মানুষকে হত্যা করে হঠাৎ করে চলে যাওয়া যায়। কিন্তু এই ভদ্রলোক নিখোঁজ ছিলেন 8 দিন। তিনি যে নিখোঁজ এটা তার পরিবার জানিয়েছে, বাংলাদেশ থেকে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ পুলিশকেও জানানো হয়েছে, কলকাতা পুলিশকে, তারপরও তাকে খুঁজে পাওয়া যায়নি। এবং তার সাথে জরুরি কথাটা হচ্ছে ওনাকে খুন করা হলো, এবং এরপর দুই পক্ষের পুলিশের ন্যারেটিভ যদি সত্য হয়ে থাকে, সেটা হচ্ছে ওনাকে খুন করা হয়েছে, ওনাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে, ওনার শরীর থেকে মাংস থেকে চামড়া সরানো হয়েছে, সেই মাংস কুচি কুচি করে কাটা হয়েছে, তার মধ্যে হলুদ বা মশলা মেশানো হয়েছে, যাতে রাস্তায় কেউ ধরলে বোঝানো যায় যেটা কোনো, যেসব মাংস আমরা খাই তেমন কোনো মাংস। এই গল্পগুলো আমাদের সামনে বলা হলো, দিনের পর দিন একটা অংশ ফ্রিজে রাখা হলো, সেখান থেকে একটা অংশ নেওয়া হলো, বের করা হলো, কয়েকদিন ধরে কাজগুলো হলো। সুতরাং এটা জাস্ট একটা হত্যাকাণ্ড না, দিনের পর দিন এই হত্যা এবং এই ডেড বডি গুম করার কাজ করা হলো। স্পষ্টভাবেই এটা ভারতের একটা চরম ব্যর্থতা। বাংলাদেশের কুখ্যাত অপরাধীও ভারতে গিয়ে এভাবে হত্যাকাণ্ডের শিকার হলে সেটা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানোর কথা ছিল, অথচ এই ভদ্রলোক তাদেরই এমপি, তারে বিশাল জনপ্রিয় ইত্যাদি ইত্যাদি বলে তাকে নমিনেশন দেওয়া জায়েজ করার চেষ্টা এখনও করা হয়। কিন্তু আওয়ামী লীগ তো কিছু বললো না, বরং আমরা দেখলাম আগ বাড়িয়ে বলার চেষ্টা করা হচ্ছে। মানে কলকাতা টিভিতে দেখছি বাংলাদেশের একজন প্রেস মিনিস্টার আছেন, তিনি কথা বলছেন মানে আগ বাড়িয়ে, এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো ক্ষতিটতি হবে না ইত্যাদি ইত্যাদি। এই প্রশ্ন কেন আসে? বাংলাদেশের কোনো একজনের ব্যাপারে যদি ভারতীয় কর্তৃপক্ষের গাফিলতি থাকে এবং আমাদের নাগরিকদেরকে নিয়ে যদি সরকার কথা বলে, তাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমস্যা হবে কেন? বন্ধুকে কি আমরা তার সমস্যা বলি না? পরিবারের সদস্যকে বলি না? আমরা আমাদের ভাই বোন বাবা মাকে তাদের সমস্যা নিয়ে কথা বলি না? বলি তো। আমাদের কোথাও কোনো অসন্তোষ থাকলে, অসন্তুষ্টি থাকলে আমরা তো বলি, তাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমস্যা কেন হবে? আসলে সম্পর্কটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি আসছি ওই জায়গায়, শুরুতে যেটা বলেছি। এর আগে আমরা যদি চাই, আমি গতকাল মাত্র রাতের দিকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যারা খুনি তাদেরকে চিহ্নিত করা হয়েছে। গতকাল বলছেন এটা স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ এই ভদ্রলোক মারা গেছেন এই তথ্যের সাথে সাথে কি পুলিশ থেকে আমাদের জানানো হয়নি যে বাংলাদেশিরা তাকে হত্যা করেছে? কোত্থেকে এই তথ্য পেলেন? আপনি বলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গতকাল চিহ্নিত করা হচ্ছে, এই ব্যাপারে দুই দেশের গোয়েন্দা পুলিশ একমত হলে তারা ঘোষণা দেবেন। তাহলে আপনি সাথে সাথে এই কথাটা কেন বললেন? কীভাবে আপনি নিশ্চিত হলেন? ন্যারেটিভ আমাদের সামনে আনার সব মানুষ বাংলাদেশ থেকে গেছে, গিয়ে ওখানে হত্যা করেছে, ফিরে এসছে। এমনকি আজ সকালে যে খবরটা দেখলাম সেটা হচ্ছে একজন কসাইকে ধরা হয়েছে, যে কসাই এই মাংস কাটাকুটি করেছে, তার ডেড বডি কাটাকুটি করেছে, তিনিও মুসলিম এবং বলা হচ্ছে তিনি অনুপ্রবেশকারী বাংলাদেশি। তিনি থাকেন মুম্বাইতে,
তাকে নিয়ে আসা হয়েছে এখানে, তিনি আবার এসব করিডোরে ফিরে গেছেন। মানে কেউ ভারতীয় না, সব বাংলাদেশি লোকজন এই কাজগুলো করছে। দিস ইজ দ্য ন্যারেটিভ, এবং আমরা এই ন্যারেটিভটা গ্রহণ করছি সমানে। মানে ওরা কিছু বলার আগে আমরা বলছি। এমনকি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বাংলাদেশিদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা পররাষ্ট্রমন্ত্রীর বরাতে বলছিল ভারতীয় সংবাদ সংস্থাগুলো। সারপ্রাইজিং। তারপরে এত আগ বাড়িয়ে এই কথাগুলো বলতে হবে কেন আপনাকে? কি প্রয়োজন? প্রয়োজন আমরা নিশ্চয়ই বুঝি, আসবো। এই যে একজন এমপি হত্যাকাণ্ডের শিকার হলেন, এখন তো অফিসিয়ালি 2-3 দিন হয়ে গেল অফিসিয়ালি বলছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতকে এটার জন্য ন্যূনতম কোনো তাদের বিব্রত হওয়া, তাদের লজ্জা, তাদের শোক কিছু প্রকাশ করেছে? এমপি বাদ দিই, আমাদের একজন নাগরিক বা ভারতীয় একজন নাগরিক এভাবে খুন হওয়া এবং এভাবে তার ডেড বডি দিনের পর দিন বের করে নিয়ে ফেলে দেয়া নিশ্চিতভাবে একটা নিরাপত্তা ব্যর্থতা। বাংলাদেশের একজন এমপি মারা গেছে, ভারতীয় কর্তৃপক্ষের কি ন্যূনতম সেটাকে কগনিজেন্সে নিয়ে তাদের দিক থেকে দুঃখ প্রকাশ করা, তাদের গাফিলতির কথা স্বীকার করা এবং তাদের চেষ্টার কথা জানানো অফিসিয়ালি কথা ছিল না স্টেটমেন্টে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা এইসব এরকম কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে? এখনও তো হয়নি। পাল্টা বলি, আমরা অনেকে বলছি ভারতীয় একজন এমপি যদি বাংলাদেশে এসে হত্যাকাণ্ডের শিকার হতেন এরকম, এইভাবে তার ডেড বডিকে এরকম করা হতো, কি হতো? আমি মানি দুটো দেশ একই না, বাংলাদেশ ভারত একই না, ভারত পাওয়ারফুল দেশ, বড় দেশ, অর্থনৈতিক সামরিক সব দিক থেকে, জনসংখ্যা, কিন্তু এই ন্যূনতম কাজটা বাংলাদেশের সাথে করা হয় না এবং আমাদের কিছু আসে যায় না। আমরা আগ বাড়িয়ে বলে বেড়াচ্ছি এই ঘটনায় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছু আসবে যাবে না ইত্যাদি, এবং আগ বাড়িয়ে বলে বেড়াচ্ছি সব বাংলাদেশিরা করেছে, ব্লা ব্লা ব্লা। হতে পারে বাংলাদেশিরা করেছে, মানে সেটা পরের কথা, কিন্তু সব কিছু নিশ্চিত হওয়ার আগে আপনি এত একবারই কথা বলছেন। আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমস্যা হবে মানে কেন? এই প্রশ্ন আসে কেন? আমাদের নাগরিক হত্যাকাণ্ডের শিকার হবে, আমি সেটা বলবো না। আমাদের নাগরিক সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়, আমরা তো বলি না আসলে, বরং আমরা আগ বাড়িয়ে বলি তো গরু চোরাচালান করতে গেছে, সীমান্তে গেছে কেন? আমাদের মনে আছে না খাদ্যমন্ত্রী বলেছিলেন। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও। মোট 4টে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই দুঃখজনক প্রিয় দর্শক শ্রোতা, হত্যাটা হয়েছে এমনভাবে যে হত্যা করার পরে আবার তাকে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় বা ভারতের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে, যেটা কুকুর, শগুন বা চিল, কাউয়া এগুলো কিন্তু হয়তো তাকে তার গোশতের টুকরাগুলো খেয়ে ফেলেছে। খুবই দুঃখজনক। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো সে পর্যন্ত, আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।